যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। তো বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের সাথে তারেক রহমান এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপির যে সম্পর্ক, তাতে অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক কি এখন আগের মতো আছে নাকি বদলে গেছে। এদিকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডক্টর খলিলকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এমনকি বিএনপির ভেতরে অনেক কথাবার্তা চলছে। আবার দেশ থেকে খবর পাচ্ছি বেশ অনেক জেলাতেই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, তাদের কার্যক্রম সীমিত আকারে শুরু করা হচ্ছে। এটারই বা কারণ কি? একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইউনূস শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতেন। কিন্তু কেন ভয় পেতেন, আজকে এসব নিয়ে আলোচনা করব। পুরোটা শুনবার জন্য একদম শেষ পর্যন্ত থাকবার জন্য অনুরোধ করছি। প্রথমেই ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক বর্তমানে কেমন আছে। আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেননি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা, স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের সদ্য যিনি নিয়োগ পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে, ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টে রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইউনূস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে বিষয় ছিল সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন। কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও
এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন এবং ডক্টর ইউনূস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি, যে কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল। এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার একটা বিষয় থাকবে। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন যে তিনি আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। সো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘেরা যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। আরেকটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর। তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে একটু খবর নিয়ে জানলাম। বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল, সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা
আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে কোনো বিদেশি শক্তি সহায়তা লাগবে কিনা এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নতুন সরকারের মন্ত্রী পরিষদ কেমন হলো, এই মন্ত্রী পরিষদ কতটা সফল হবেন, কতটা ব্যর্থ হবেন, এবং এই মন্ত্রী পরিষদের নেতৃত্বে যে দেশ পরিচালিত হবে এ দেশ কি খুব দ্রুত সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, থাইল্যান্ডের মতো হবে, কিংবা আমেরিকা, ইউরোপের বা সুইজারল্যান্ডের মতো হয়ে যাবে, নাকি উগান্ডা, বুরুন্ডি, ইথিওপিয়া এ সকল দেশ দীর্ঘদিন যেখানে বিশৃঙ্খলা ছিল এবং এখনো পর্যন্ত যে সকল দেশকে সভ্য মনে করা হয় না, বাংলাদেশ কি সেই পর্যায়ে যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত যারা মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন সবাইকে স্বাগতম। বেশিরভাগ যারা মন্ত্রী পরিষদের সদস্য তাদের সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, তারা আমাকে চেনেন, আমি তাদেরকে চিনি, এবং কারো কারোর সঙ্গে সম্পর্ক এত বেশি যে আমি মন্ত্রী হলে যেমন তারা খুশি হতেন, আর তারা মন্ত্রী হওয়ার কারণে আমিও তদ্রুপ খুশি। এমন বন্ধু বান্ধবের সংখ্যা অনেক অনেক বেশি, যে কারণে আমি বলতে গেলে যে অতীতের যে কোনো সময় চাইতে বর্তমান যে সরকার আছে সেই সরকারের প্রধান তিনি এবং তার সঙ্গে সঙ্গে অন্য যারা মন্ত্রী পরিষদের কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মঙ্গল কামনা করছি। তারা ভালো করুন, তারা ভালো করলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে। আমি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত, জাতীয় রাজনীতির সঙ্গে সেই 2001 সন থেকে জড়িত, আর যেহেতু সংসদ সদস্য ছিলাম 2008 থেকে 2014 অবধি, ফলে রাষ্ট্র ক্ষমতা, প্রশাসন যন্ত্র সব জায়গা দেখা হয়ে গেছে। ব্যক্তিগত আকর্ষণ, লোভ, লালসা এগুলো কখনো মনেই হয়নি। রাজনীতি আমাকে আসলে কেন জানি আকর্ষণ করেনি। মনের আনন্দে, মনের ইচ্ছায়, বিভিন্ন কারণে কৌতূহল বশত এমপি ইলেকশন করেছিলাম, কিন্তু 1 বছরের মাথায় আমার মোহটা চলে যায়। আমার কাছে ভালো লাগেনি, এখনো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই যে কথা বলছি, টুকটাক ব্যবসা বাণিজ্য করছি, পারিবারিক জীবনযাপন করছি, একজন সচেতন নাগরিক হিসেবে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছি, এটা ভালো লাগে। আর রাষ্ট্র ভালো মতো চলুক, কথা বলার সুযোগ দিক এবং একটা প্রতিযোগিতা থাকুক দেশের মধ্যে, যোগ্য মানুষ যোগ্য জায়গায় স্থাপন হতে পারে, যে যা করতে চায় সেটা যেন তিনি তার যোগ্যতা অনুযায়ী করতে পারেন এবং তার প্রতিফল পেতে পারেন। মূলত এতটুকু আশা। সসম্মানে দেশে থাকতে চাই, কিংবা ধরুন একটি উমরা করতে গেলাম, পরিবার নিয়ে দেশে বাড়ি বেড়াতে গেলাম, যদি এয়ারপোর্টে হেনস্থা না হই, ব্যাগটা না কেটে নেয়, বা ওখানে দেখা গেল এসবির লোক, ডিবির লোক তারা একটু বসায় রাখলো যে দেখি আপনি কি ঠিক করছেন, এই ধরনের হেনস্থা যেন না হয়, এই জিনিসগুলো এতটুকু আকাঙ্ক্ষা, এর বেশি আসলে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ফলে অনায়াসে যে কোনো মানুষের সমালোচনা করতে পারি, আর অনায়াসে যে কোনো মানুষের প্রশংসা করতে পারি। তো সেই দিক থেকে নতুন যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ নিয়ে যে মূল্যায়নগুলো করবো, সেই মূল্যায়নে আমার ব্যক্তিগত কোনো লোভ নেই, লালসা নেই, ব্যক্তিগত কোনো ক্রোধ নেই, কামনা নাই, বাসনা নেই, কারোর প্রতি কোনো ঈর্ষা নেই। নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব, আপনাদের ভালো লাগবে। এখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন 2 গ্রুপ। এক গ্রুপ হলো বিএনপির পরীক্ষিত, পরিচিত সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এদের একটা বিরাট অংশ। এই বিরাট অংশটি কেউ ভালো, কেউ মন্দ, কেউ সৎ, কেউ দুর্নীতিবাজ, কেউ সুস্থ, কেউ অসুস্থ, এবং আমরা তাদের সবাইকে চিনি। তারা কি করতে পারেন এবং অতীতে ক্ষমতা পেয়ে তারা কি করেছেন, ভালো না মন্দ সেটা আমরা জানি। তো কাজে সেদিক থেকে যারা পুরনো আছেন তাদের কাছ থেকে নতুন কোনো কিছু আশা করাটা আমার কাছে বুদ্ধিমানের মতো মনে হচ্ছে না। বরং যেটা হয় কি জানেন, মানুষ যারা ভালো কাজ করে তারা যে কোনো পরিস্থিতিতে ভালো কাজ করে, আর যখন মানুষ মন্দ কাজ করে, মন্দ কাজ করার পরে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, বিপত্তির মধ্যে পড়ে, তখন সে তওবা করে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করে জীবনে আর এই কাজ করব না। কিন্তু যেই মুহূর্তে তার বিপদ আল্লাহ উঠিয়ে নেন, তখন সে করে কি, আগে যে খারাপ কাজ করত তার চেয়ে বেশিভাবে খারাপ কাজ করে, আর
যে সময়টিতে তার উপর দুর্ভোগ দুর্দশা ছিল, ওই সময়টিতে তার যে ক্ষতি হয়েছে তার দৃষ্টিতে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা আরো বেশি জুলুম অত্যাচার করে। এবং স্বয়ং আল্লাহ তাদের সম্পর্কে বলে যে এই লোকগুলো পশুর চেয়েও খারাপ। এবং তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেন যে আমাকে তারা এমন ভাবে ডাকে, এবং আমি যখন তাদের ডাকে সাড়া দেই, তাদের দুঃখগুলো মোচন করে দেই, পরে তারা এমন আচরণ করে মনে হয় যেন আমাকে কোনোদিন ডাকেইনি। তো বুঝতে পারছেন যে আমি কি ইন্ডিকেট করছি। অতীতের খারাপ মানুষগুলো যারা প্রমাণিত দুর্নীতিবাজ, প্রমাণিত জুলুমবাজ, অত্যাচারী, জালেম, জাহেল, এরা কোনো অবস্থাতেই ভালো হবে না। তাদের অন্তর সিল মারা। রাষ্ট্র ক্ষমতায় বসে যে লোক খারাপ কাজ করে জীবনে, এরা দ্বিতীয়বার ক্ষমতা পেয়ে বা কোনো পরিস্থিতিতে ভালো কাজ করেছে এরকম নজির নেই। এরকম নজির নেই। এটা জেনেটিক্যালি এইভাবেই ইঞ্জিনিয়ারিং হয়ে পড়ে। তাহলে আপনার সম্ভাবনাগুলো রইল কোথায়? কেবলমাত্র তরুণ, নতুন, অথবা অতীতের যারা ভালো কাজ করেছে তাদের প্রতি তারা ভালো কাজ করবে। এখন এখানে অতীতে যারা ভালো কাজ করেছেন তারা অতীতে যে গতি নিয়ে, শক্তি নিয়ে ভালো কাজ করেছেন, বয়সের কারণে, অবস্থার কারণে, পরিবেশের কারণে তারা আগের মতো চলতে পারবেন না। একজন যেমন দেখা গেল যৌবনে সে একটা লাভ দিয়ে সে 10 হাত যেতে পারতো, এই বুড়ো বয়সে সে লাভ দিয়ে 2 হাত যেতে পারবে। ফলে তার সততা থাকবে কিন্তু আউটপুট আসবে কম। অন্যদিকে অতীতে যারা বদমাইশ, আবু লাহাব চরিত্রের, আবু জেহেল চরিত্রের, কিংবা ধরুন কারুনের চরিত্রের, লোভী চরিত্রের, ফেরাউন চরিত্রের, তারা এই সুযোগ পেয়ে তাদের যে অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে তারা এমন একটা বিস্তৃত সিন্ডিকেট গড়ে তুলবে যে অতীতের যে কোনো সময় চেয়ে তাদের এই সিন্ডিকেটের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এর কারণ হলো তাদের মস্তিষ্ক, তাদের মন, ওটার জন্য তার ফিজিক্যাল, ভালো কাজের জন্য তার ফিজিক্যাল ফিটনেস দরকার, কাজ করতে হয়। আর মন্দ কাজের জন্য শুধুমাত্র মন্দ চিন্তাই যথেষ্ট, মন্দ ডিসিশন যথেষ্ট, মন্দ পরিকল্পনা যথেষ্ট। আপনার অ্যাপিস্টেন এই যে কেলেঙ্কারি হলো আমেরিকাতে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো কাজেই পুরোনোদের মধ্যে যারা খারাপ তাদের দ্বারা কি হতে পারে, আর যারা ভালো তাদের দ্বারা কি হতে পারে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে নতুন যারা সংসদ সদস্য হয়েছেন, এদের মধ্যে যারা টাউট, তারা টাউটারি করবেন। যারা ভালো, তারা ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং টাউটদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তারা হতাশ হয়ে পড়বেন, কাজ করতে পারবেন না, পদে পদে বাধাগ্রস্ত হবেন। যারা ইনোভেটিভ, তারা নতুন কিছু করার চেষ্টা করবেন। যাদের পাবলিক ফেস রয়েছে, জনগণ যাদেরকে ভালো হিসাবে জানেন, তারা সত্যিকার অর্থে চেষ্টা করবেন যেন জনগণ তাদেরকে স্মরণে রাখে, এবং তাদের এই যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাকে তারা সদগায় জারি হিসেবে গ্রহণ করে ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন। তরুণদের মধ্যে যারা এবার প্রথম সংসদ সদস্য হলেন এবং প্রথম মন্ত্রী হলেন। এর বাইরে যে জিনিসটি হবে এই মন্ত্রী পরিষদে, এটা হলো একটা কালেকটিভ এফোর্ট। আপনার যত ভালো কাজই হোক না কেন, যদি এখানে মন্দের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই মন্ত্রী পরিষদের একটা বদনাম হয়ে যাবে। আবার দেখা গেল যে ভালো যারা আছেন তরুণদের মধ্যে, তাদের সংখ্যা এত বেশি যে 2-4-10 জন মন্দ কাজ করছে, ওটাকে খোঁজও নেবে না। তো এই পুরো জিনিসটা নির্ভর করবে যিনি প্রধান নেতা তার উপরে। আমরা যে কাজটি অতীতে করেছি সেটা হলো আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশংসা করি সবসময় প্রধান ব্যক্তির, এবং আশেপাশের যত লোক আছে সব লোককে আমরা দায়ী করে যিনি প্রধান ব্যক্তি তাকে দায় মুক্তি দেই। যেমন শেখ হাসিনার কোনো দোষ নেই, সব দোষ ওয়াদুল কাদেরের উদাহরণ। এরশাদের কোনো দোষ নাই, সব দোষ শাহ মুয়াজ্জেমের। খালেদা জিয়ার কোনো দোষ নাই, সব দোষ হারিস চৌধুরীর, বা সব দোষ লুৎফুজ্জামান বাবুরের। এরকম কথা অনেকে বলার চেষ্টা করবেন। আবার এখন যারা আসছেন সব দোষ অমুকের তমুকের, লেদু গেদু ধলার, তারেক রহমান সাহেব নিষ্পাপ। এই যে আমাদের কথা বলার ধরন এবং প্রকৃতি, এর কারণে আমাদের পতন হয়, এর কারণে আমরা আগাতে পারি না। যখন সত্যিকার অর্থে আপনি যিনি দলের নেতা, পালের গোদা, তাকে পয়েন্ট আউট করে সত্য কথা বলতে না পারবেন, দৃঢ়তা দেখাতে না পারবেন, সাহস না থাকবে, ততক্ষণ পর্যন্ত খোদাই শক্তি, আল্লাহর যে রহমত বরকত আপনাকে কখনো স্পর্শ করবে না। আপনি জমানের সঙ্গে প্রতারণা করবেন, চিন্তা চেতনার সঙ্গে প্রতারণা করবেন, এবং এই সংখ্যা যদি
দেশে বাড়তে থাকে ব্যাপক হারে, তাহলে সেই দেশের নেতৃত্ব, সঠিক নেতৃত্ব গড়ে ওঠে না। একজনের পর একজন খারাপ নেতৃত্ব আসতেই থাকে, উগান্ডার মতো। এর কারণে বেশিরভাগ মানুষ এরকম যাকে বলে ভয় পায়, আসল শয়তানকে, বড় শয়তানকে, মেজর শয়তানকে তারা বাদ দিয়ে পিসি পিসি শয়তানকে তারা সমালোচনা করে মিনমিনের ভাষায়। কিন্তু এখানে বলতে হবে ঠিক একটা ছোট কাহিনী বলে শেষ করে, যেটা আমি লিখছি। বাদশাহ হারুন আর রশিদের দাদা খলিফা আল মনসুর, মশহুর সম্রাট, যেমনি রাগী তেমনি বুদ্ধিমান সবকিছু। তো তিনি মাঝে মধ্যে দরবারে তিনি সত্য কথা শোনার জন্য লোক ভাড়া করে আনতেন, যারা মুখের উপরে টাটকা কথা বলে, সত্য কথা বলে। তো একবার এরকম তিনি কয়েকদিন কন্টিনিউয়াসলি খালি দালালি শুনতে শুনতে পাগল হয়ে গেলেন। তো আমি আর সুস্থ থাকতে পারছি না, আমার সামনে আমার সম্পর্কে সবচেয়ে সত্য কথা বলতে পারে এরকম একজন লোককে নিয়ে আসো। তো ওই সময়টাতে একজন বিখ্যাত আলেম ছিলেন, ওয়াসিল ইবনে আতা রহমতুল্লাহ আলাইহে, মদিনার অধিবাসী। তো তিনি তখন বাগদাদে আসছেন বেড়াতে। লোকজন বলল যে ওয়াসিল ইবনে আতার চেয়ে যোগ্যতম লোক নাই, তিনি আছেন, আপনি চাইলে তাকে আনতে পারি। তো ওয়াসিল ইবনে আতাকে আনা হলো। বড় কাহিনী। তো সেই দরবারে তিনি অনেকক্ষণ থাকলেন এবং একটা সময় খলিফা আল মনসুর জিজ্ঞাসা করলেন যে আমি কেমন মানুষ, আমার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তো ওয়াসিল ইবনে আতা বললেন, আপনি হলেন সবচেয়ে বড় শয়তান, এবং সকল শয়তান, আপনার প্রজাতন্ত্রের যত শয়তান আছে সব শয়তানের সর্দার। আপনার কারণেই তারা শয়তানি করার সুযোগ পায়, আর সেই শয়তানদের শয়তানির কারণেই আপনি এখানে বসে বসে কখনো নীতি কথা বলেন, কখনো ভণ্ডামি করেন, কখনো যাকে বলা হয় নিজেকে খুব বড় করে জাহির করেন, এবং আপনার দ্বারা এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো খলিফা আল মনসুর বললেন যে আমি সত্য কথা শোনার জন্য একে এনেছি, কিন্তু এই এত সত্য কথা বলছে আমি আর ধৈর্য রাখতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। চিৎকার করে উঠলেন যে তুমি, আপনারা মানে দরবারের লোককে বললো যে একে সরাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। তো দ্যাট ইজ দ্য ট্রুথ অফ দ্য হিস্ট্রি, এটা আমার কথা নয়। আপনারা তো ইমাম গাজালি সাহেবের কথা শুনেছেন, তার বই ইহয়া উলুমউদ্দিন,